বাবা হলে হবে না, কৃষক মানসিকতা সম্পন্ন বাবা হতে হবে, তবেই হচ্ছে ভালো বাবা। বারাকপুর 1 নম্বর ব্লকের লিগাল সেলের দায়িত্বে আছে মিঠুন চক্রবর্তী। রামকৃষ্ণদেবের একটা গল্প আছে প্রথম মৃততে, যে এক ব্যক্তি হাতে লণ্ঠন নিয়ে আলো খুঁজতে পেরেছে, আগুন খুঁজতে বেরিয়েছে কি তামাক খাবে। আপনারা জানেন না ফোন ব্যবহার কিভাবে করতে হয়। এই স্মার্টফোনটা আপনাদের দেওয়া রয়েছে আপনাদের ব্যবহার করতে যাওয়ার জন্য না, যাতে আপনার সম্পর্কে আমি খুব সহজে জেনে যেতে পারি, তার জন্য সরকার থেকে পরিকল্পিতভাবে আপনাকে স্মার্টফোন দিয়ে দেওয়া হয়েছে, যাতে এমন করে নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে। সরকার একটা বড় জাল ফেলেছে। বলছি ভয়ও দেখাচ্ছি কিন্তু হচ্ছে না, যেহেতু ও ভাবছে তো মুখের কথা। এখানে ম্যাক্সিমাম মায়েরাই ভাবে আমাদের কথাটা মুখের কথা হয়ে যাচ্ছে। আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছে বলে বুঝতে পারছে এরা, না এরা শুধু মুখের কথা না, জিনিসটা হচ্ছে। তার আগে অবধি ভাবতো তোমাদের অত কেন মাথা লাগে না, মুখে নয়। অ্যাভারেজ 12 বছর বয়স, মানে 8 বছর বয়স থেকে 15 বছর বয়সের মধ্যস্থতা যে বয়সটা, তাকে বলা হয় 11-12, মানে অ্যাভারেজ ধরা হয়। এই 12 বছরের মেয়েদের সব থেকে বেশি পাচার সংগঠিত হয়েছে, এবং আমাদের ভারতবর্ষের মেয়েদের এই পাচার ব্যবসাটা একটা অবৈধ বৃহত্তর ব্যবসায় পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই নিয়ে তৎপর। তাদের কাছে যখন রিপোর্ট এসছে, সারা পৃথিবীর এমন কোনো অন্ধকার জায়গা নেই যেখানে আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে পাচার করা হয়নি নোংরা কাজে ব্যবহার করার জন্য, যার 75% এসেছে চাইল্ড ম্যারেজকে কেন্দ্র করে। চাইল্ড ম্যারেজকে কেন্দ্র করে, মানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা বিয়েকে কেন্দ্র করে পাচারে ইনভলভ করে দেওয়া। 1 মাস 2 মাস আগে নিজে ভোগ করেছে, তারপর আবার পাচারের জন্য ঠেলে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, বেহাত করে দিয়েছে। সে যে কোনো লোভে, আপনি পয়সা পাচ্ছেন না কিন্তু একটা ভালো ছেলে পেয়েছেন, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। ওই ভালো ছেলের লোভেই আপনি মেয়েকে দিচ্ছেন, কারণ আপনি একটা অন্য ছেলে দেখে দেখতে গেলে আপনাকে 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করতে হবে। আপনি ভাবছেন আমার তো পয়সা নেই, চলো পয়সা বাঁচলো, ছেলেটা ভালো, মেয়ে বিয়ে করেছে। বেশিরভাগ বাবা মাই কি করে রাগঠাক করে প্রচুর মারধর করলো, মেরে এনে বাড়িতে ঢুকিয়ে দিল, ফোনটাকে নিয়ে নিল, বা অন্য কোনো আত্মীয়ের বাড়ি পাঠিয়ে দিল। ওখানে কিন্তু সম্পর্ককে বের করানো যায় না, কখনো যাবে না। আরো জেদ হয়ে যাবে যে ওইটাকে দুজনকেই বোঝান, দরকার হলে বাবা মা মিলে দুজন ছেলে কি মেয়েটি দুজনের সাথেই বসুন, যে আমরা তোমরাও দাঁড়াও, আমরাও একটু গুছিয়ে গুছিয়ে নিই, তোমাদের 18 হোক, যাতে করে আইনের বা চক্করে না পারো, তারপর বিয়ে তো হইলই, আমরা দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে। আমি দিদিমণির প্রসঙ্গটি, একটা গ্রামকে বদলাতে গেলে প্রথম বদলাতে হয় একটা পরিবার, একটা পরিবারকে মডেল হতে হয়। এই যে আজকে ব্যারাকপুর 1কে আমরা শিশু সুরক্ষা কন্যাশ্রী সমৃদ্ধ ব্লক হিসাবে গড়ে তুলতে যে চেষ্টা করছি, তাতে একটা পঞ্চায়েতের একটা সংসদ, তার নাম দেবক, তারা উদ্যোগ নিয়েছে, তবে গিয়ে উদ্যোগটা প্রশংসিত হচ্ছে, এবং প্রত্যেকটা পঞ্চায়েতের প্রত্যেকটা সংসদে যাতে হয় তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই নয় কি? এটা তো শুরু হলো। তাহলে তেমনি একটা গ্রামকেও সুরক্ষিত করতে গেলে, কন্যা সন্তানকে সুরক্ষিত করতে গেলে একটা পরিবারকে সুরক্ষিত হতে হবে। তো পরিবার সুরক্ষিত হওয়ার কিছু ছোট আলোচনা আমি করবো, যেগুলো দিদিমণি বলছিলেন। প্রথমে পরিবারের প্রধানকে, কে বাবা পরিবারের প্রধান? হ্যাঁ, জোরে, বাবা। আচ্ছা, না না না, মায়েরা, বাবা হচ্ছে মাস্টার, বাবার ডেফিনেশন হচ্ছে মাস্টার। পয়সা, সে বাবা না হলেও দাদু হতে পারে, বাড়ির গার্জিয়ান। দেখবেন দাদু যাবো যে বাড়িতে সাদা রঙ হবে, শুধু সাদাই হবে, আপনি বললেও ওটাকে নীল করতে পারবেন না, বা সবুজ করতে পারবেন না, বা অন্য কোনো রঙ করতে পারবেন। দাদু বলে তো সবুজ হবে, কারণ টাকাটা দাদু দেবে। যাকে বলা হচ্ছে পরিবারের সমস্ত পরিচালন মনিটর করে, সব কিছু তার তত্ত্বাবধানে থাকে, তার বিপরীতে সব কিছু থাকে, কিন্তু সে নজরদারি রাখে। তো বাবাকে বলছে পরিবারের প্রধান বাবা। তো ভালো বাবা কার কার আছে একটু জানতে পারি? ভালো বাবা, ভালো বাবা, ভেরি গুড। তোমারও বাবা ভালো, বাবা ভালো, ভালো বাবা, ভালো বাবা, তোমার বাবা ভালো, তোমার বাবা ভালো। বলছে ভালো বাবা কিভাবে হয়, কিভাবে বুঝবো স্যার ভালো বাবা? বলছে ভালো বাবা হবে কৃষকের, একজন কৃষক যেমন ঠিক একজন ভালো বাবাও থাকে। বলছে কিভাবে কৃষকের মতো হবে ভালো বাবা? বলছে একটা কৃষক ছোট্ট একটা দানা কোনো জায়গায় যদি রোপণ করে, প্রতিনিয়ত কৃষক কি করে, ছোট্ট দানাটার উপর নজর লাগিয়ে বসে থাকে। সেই দানা থেকে কখন দুটো পাতা বেরোবে, কখন সেই পাতাটা একটা গাছে পরিণত হবে, এবং গাছ থেকে সুন্দর ফল হবে, তাই না? কৃষক তো তাই করে।
তো ওই ফলটা যখন হয় ওই ফলটা সব কৃষকের খুব প্রিয় না? গাছের যে প্রথম ফলটা কৃষকের প্রিয় কিনা? আচ্ছা, যে ফল কৃষক যখনই কোনো ফল তৈরি করবে সে তো চাইবে তার মধ্যে পুষ্টতা হোক এবং স্বাদ আসুক। কৃষক চায় কিনা? সব কৃষক চায় কিন্তু। তো পুষ্টতা হোক এবং স্বাদ আসুক। এই যে পুষ্টতা আর স্বাদে যে ফল স্বাদ হবে এবং পুষ্ট হবে সে ফলের প্রতি পোকামাকড়ের আকর্ষণ তো থাকবে না? থাকবে কিনা? তাহলে কৃষকের অনুভূতি আছে যে আমার ফল যত মিষ্টি হবে, যত পুষ্ট হবে, তত পোকামাকড়ের আক্রমণ বাড়বে। তো এই পোকামাকড়ের আক্রমণের জন্য কৃষক কি করবে? হঠাৎ একদিন দেখলো যে ফলের ওপরে কোনো পোকা বা একটা পচন সৃষ্টি হতে পারে এমন কোনো পোকা বসেছে। কৃষক কি গাছটা ধরে উড়ে ফেলে দেবে? ফলটা ছিঁড়ে ফেলে দেবে? হ্যাঁ, পোকাটাকে মারার জন্য কৃষক কি করবে? পোকার গায়েও হাত দেবে না, বীজ তেল মারবে। মানে না, পয়জন দেয় না? আবার পরের দিনকে গিয়ে ওই পয়জনটা যাতে ওই ফলের চামড়ার ভেতর থেকে ভেতরে না চলে যায়, আবার গিয়ে জল দিয়ে ধুয়েও দেয়। জল দেয় না? বীজ তেল দেওয়ার পরের দিন জল দিতে হয় কি না? তাহলে বাবা কি করছে? ওই কৃষক মানে বাবা, কৃষক মানে বাবা, বাবা হবে কার মতো? কৃষকের মতো। ওই ফসলটাকে এত সুন্দরভাবে পরিচর্যা করছে, করার পর যখন ফসলটা পুষ্ট হলো এবং ফসলটা পুষ্ট হওয়ার পর তখনই তো সে বাজারজাত করে, তাই নাকি? আচ্ছা, সময়ের আগে যদি ফসলটা বাজারে বাবা নিয়ে যায়, ফসলের স্বাদ পাবে? স্বাদ পাবে মেয়েরা? পাবে? দাম পাবে? দাম পাবে? তাহলে কৃষক স্বাদও পাবে না, ফসলের স্বাদও হবে না, দামও পাবে না। তাহলে কৃষকের সে জীবনটা বৃথা হয়ে গেল না? পোকার জন্য ফসল অনেক সময় ছিঁড়েও ফেলে দিল, তাহলে বৃথা হয়ে গেল। কিন্তু বাবা হবে সেই আদর্শ কৃষকের মতো যে তার ফসলের সঠিক পরিচর্যা করবে, সঠিক সময় ফসলটাকে বাজারজাতকরণ করবে, তাতে মূল্যও পাবে, স্বাদও বাড়বে। এবং পোকা পড়লে ফসল ছিঁড়ে ফেলে দেবে না, পোকাটাকে নিধন করার জন্য বীজ তেল দেবে। অন্যায় আমার কন্যা সন্তান সব থেকে সুন্দর, সে কালো হোক আর পুষ্টিত, সে বাবার কাছে কার মতো? রানীর মতো। প্রত্যেক কন্যা সন্তান তার বাবার কাছে কি? রানী। তো কি রানী কিনা? তাহলে তার রানীর মতো, তার সে সুন্দর রানীতে পোকামাকড় আসবে, এটা তো স্বাভাবিক, কিন্তু পৃথিবীর নিয়ম। তা বলে বাবা গাছ উপড়ে ফেলে দেবে? তাহলে বাবাকে হতে হবে ভালো বাবা। ভালো বাবা হতে গেলে কি হতে হবে? কৃষকের মতো। ফলের জন্য বাবাকে কাকতারুয়া অবধি হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, হয় না? রাতের অন্ধকারে যাতে পোকামাকড় বাদুড় না আসে, বাবা কি করে? কাকতারুয়া হয় না? বাবাকে কাকতারুয়া হয়ে মাঠে থাকতে হয় না? কে বানায় কাকতারুয়াটা? জামা কাপড় পরিয়ে মাথায় টুপি দিয়ে বাবাই তো। বাবা তো নিজের একটা রূপ ফেলে আসে মাঠে, ফেলে আসে না? তাহলে ওই ফসলটা রক্ষা করার জন্য। অর্থাৎ শুধু বাবা হলে হবে না, কৃষক মানসিকতা সম্পন্ন বাবা হতে হবে, তবেই হচ্ছে ভালো বাবা। তো সবার আছে। মা হচ্ছে জলের মতো, মা হচ্ছে জলের মতো সব পাত্রে বিরাজমান। মা হচ্ছে চরিত্র এমন করে জলের মতো রাখে যে সব কিছুর মধ্যে তার নজর থাকে। মেয়ের সামান্য পেট ব্যথা, স্কুলে যাওয়ার সময় চুলে ঝুঁটি বেঁধে দেওয়া, টিফিনটা গুছিয়ে দেওয়া, বাবা কখন কাজে যাবে তার খাবার রেডি করে দেওয়া, আবার বাবা কাজ থেকে আসবে তার জন্য খাবার ব্যবস্থা করা। মেয়ের 5 মিনিট লেট হলে কে ফোন করে প্রথমে? তাই তো? তাহলে মা হচ্ছে জলের মতো। কিন্তু আমাদের যে মায়েরা আছে তারা কি অবগত মা? আপনাদের এই অসুরক্ষিত মনোভাব আপনাদের মেয়েদেরকে বড় করে তুলেছে খুব তাড়াতাড়ি। আপনাদের এই নজরদারি না রাখাটা আপনাদের মেয়েদেরকে অন্যায় পথে পা বাড়াতে সাহায্য করেছে। আপনারা যদি প্রতিনিয়ত আপনার মেয়েদের স্কুলের প্রতি যাতায়াতে নজর রাখতেন, আপনি এদেরকে জিজ্ঞেস করবেন বাড়ি যাওয়ার পর, এদের স্কুলের যাত্রাপথগুলো কত দুর্গম, কত নেকড়ে শিয়াল হায়না এদের পেছন পেছন ঘুরে বেড়ায়, ঝোপে ঝাড়ে ঘুরে বেড়ায়। এরা স্কুলে যেতে গেলে ইনসিকিউর ফিল করে, বারবার পেছনে ফিরে তাকাতে হয়। একটা মা যদি তার সন্তানকে একদিন নিয়ে স্কুলে যায় যে চল তোর সঙ্গে যাবো, বুঝতে পারবে রাস্তাটা কত দুর্গম। কোনো মা যায় না, ওদের জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। আর এই জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়াতে ওরা অভিযোজন করে নিয়েছে বাঁচার জন্য। অবগত হতে হবে কি মা? বাবাকে কি হতে হবে? আর মাকে? আর আমার যে কটা মেয়ে বসে আছে ওখানে, তোমরা কেমন জানো? তোমরা হচ্ছে রানীর মতো। তোমরা কার মতো? তাহলে আমার মেয়ে সন্তান যারা আছে তারা কারা? বলো একটু জোরে। তোমরা এই মেয়েদের প্রতি সম্মান বোধটা এখন থেকে তৈরি করা শুরু করে দিন। ছোট ছোট যাদের ঘরে 18 বছরের নিচে ছেলেদের আছে, এবং তাদের জানিয়ে দিন যে তারা যে মানসিকতা নিয়ে ঘুরছে এই গ্রামে, অন্তত 21-এর আগে কোনো ছেলের বিয়ে হলে হাজতবাস নিশ্চিত। হাজতবাস নিশ্চিত, এই শব্দটা কানে ঢুকিয়ে দেবেন।
সেই ভয় থাকে যে মনে নিয়ে যাবে। সুতরাং একটা ভয়, অনেক আপনারা ভয়। আশ্বস্ত থাকুন, আপনাদের যে কোনো আইনি লড়াই, যেখানে পুলিশ জড়িয়ে রয়েছে, কোর্ট জড়িয়ে রয়েছে, সেখান থেকে আইনি লড়াই লড়ার জন্য স্বয়ং উনি নিজেও এসেছেন। উনি দুটো কথা বলবেন, কথা বলার পর আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটাকে শেষ করব। তোমাদের সঙ্গে আমি মিঠুনবাবুকে বলবো দুটো গুরুত্বপূর্ণ কথা ওদের জন্য। আমি একটু পরিচয় দিয়ে দিই ওর। ও হচ্ছে আমাদের বারাকপুর 1 নম্বর ব্লকের লিগাল সেলের দায়িত্বে আছে মিঠুন চক্রবর্তী। আপনারা সবাই শ্রী রামকৃষ্ণদেবের নাম তো শুনেছেন। তো রামকৃষ্ণদেবের একটা গল্প আছে কথামৃততে, যে এক ব্যক্তি হাতে লণ্ঠন নিয়ে আলো খুঁজতে বেরিয়েছে, আগুন খুঁজতে বেরিয়েছে কি তামাক খাবে। তো সে তার বন্ধুর বাড়িতে অনেকটা দূর হেঁটে গেছে লণ্ঠনটা হাতে করে নিয়ে। তো যখন বন্ধুর বাড়িতে গিয়ে বললো যে আমাকে তামাক খেতে হবে, আমাকে একটুখানি আগুন দাও, তখন তার বন্ধু ওর চোখ খুলে, মানে তার যে ভাষণটা ছিল সেই ভাষণের মধ্যে দিয়ে তার জন্য চোখ খুলে গেল। কীরমভাবে? ওর বন্ধু বললো তোমার নিজের হাতেই তো আগুন আছে, তাহলে তুমি তামাক খাবার জন্য আগুন খুঁজে বেড়াচ্ছ কেন? তো যখন এই বক্তব্যটা শুনলো, তখন কিন্তু যে ব্যক্তি তামাক খাবার জন্য আগুন নিয়ে, মানে লণ্ঠন হাতে নিয়ে এত দূরে এসেছে অন্ধকার রাতে, তখন তার কিন্তু বোধোদয় হলো, তাই তো আগুনটা আমার কাছেই ছিল, হ্যাঁ, তাহলে আমি কেন খুঁজে বেড়াচ্ছি? তা আমার এই বক্তব্যটার মানে হচ্ছে এটাই, যে আমরাই আমাদেরকে সুরক্ষিত করতে পারি। যে কটা মেয়েকে আমরা উদ্ধার করে এনেছি, আমি ভেবেছিলাম আমার মেয়েকে উদ্ধার করে এনেছি। আমি যে কটা মেয়ে উদ্ধার হয়ে এসেছে ভাবছি ওটা আমার মেয়েকে আমি উদ্ধার করে এনেছি। আমার মেয়ের দোষ ছিল না, আমার মেয়েকে আমি দিতে পারিনি, আমার মেয়ে জঙ্গলে গিয়ে খুঁজেছে। আমার মেয়েকে আমি যেটা দিতে পারিনি ও সেটা বাইরে গিয়ে খুঁজেছে, আর বাইরে গিয়ে পেতে গিয়ে কোনটা ভালো কোনটা মন্দ সে বিচার করেনি। আমার নিজের নজরদারি ঠিক ছিল না বলেই আমার মেয়ে রাস্তায় যে নেকড়ে বাঘগুলো প্রতিনিয়ত তাদের অত্যাচার করে, তাদেরকে বিভিন্নভাবে প্রলোভিত করে, ওরকম কোনো একটা নেকড়েকে বাড়ির সব থেকে পোষ্য কুকুর বানিয়ে ফেলেছে। আমি জানি না বাড়ির রাস্তার নেকড়ে কখন আমার ঘরের পেট ডগ হয়ে গেছে। বাধ্য হয়ে আমাকে তাকে আবার মাঝে মধ্যে হয় না, বাচ্চারা ধরে আনে মা একটা কুকুর এনেছে খেতে দাও, আপনিও তাকে খাবার দিচ্ছেন, গু পরিষ্কার করছেন, মুখ পরিষ্কার, ওরকমই হয়েছে। আপনার যা না দেওয়ার ভালোবাসাগুলো, না দেওয়ার ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো ওদেরকে বাইরে যেতে সাহায্য করেছে, বিপদের মুখে ফেলে দিয়েছেন আপনারা। আপনারা যদি জানতেন এই রাস্তাগুলো সম্পর্কে আইডিয়া থাকতো, তাহলে আজকের এই দিনটা আসতো না। ওদের 100%-এর মধ্যে 65% কেস শুধু রাস্তার মধ্যে ঘটে, আর বাকিটাকে ফোন আমার মেয়েদের জন্য বলি, মায়েদের জন্য বলি। আপনারা জানেন না ফোন ব্যবহার কিভাবে করতে হয়। এই স্মার্টফোনটা আপনাদের দেওয়া রয়েছে আপনাদের ব্যবহার করতে যাওয়ার জন্য না, যাতে আপনার সম্পর্কে আমি খুব সহজে জেনে যেতে পারি। তার জন্য সরকার থেকে পরিকল্পিতভাবে আপনাকে স্মার্টফোন দিয়ে দেওয়া হয়েছে, যাতে আপনি চাইলেও হারিয়ে না যেতে পারেন। এটার মধ্যে এমন করে নেশা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সরকার একটা বড় জাল ফেলেছে। সে জালের মধ্যে আপনাদের হাতে স্মার্টফোন দিয়ে ছেড়ে দিয়েছে, অনেকটাই বাঘের গলায় জিপিএস লাগিয়ে দেওয়ার মতো। বাঘ খুঁজতে আর পেছন পেছন দৌড়াতে হবে না, ওপরে বসেই আমরা দেখতে পারবো কোন জায়গায় বাঘ ঘুরে বেড়াচ্ছে। আপনি ভাববেন স্মার্টফোনটা দিয়ে আপনার উপকার হয়েছে, আপনি সব জানেন, কিচ্ছু না। আপনার স্মার্টফোনে আমার নজর আছে, আমাদের প্রয়োজন যখন আমরা জেনে নেব। এটার ব্যবহার সম্পর্কে আপনারা জানেন না, আপনার মেয়েরাও জানেন না। আপনি আপনার মেয়ের স্মার্টফোন স্কুল থেকে দিয়েছে, আপনি সরকারকে দোষ দিচ্ছেন। আরে ওর যে সিমটা ব্যবহার করছে ওটা তো 18 বছরের নিচে আপনার মেয়ের নামে তোলা যাবে না, ওটা তো আপনার নামেই তুলতে হচ্ছে। অর্থাৎ আপনার সিম দিয়ে আপনার মেয়ে কথা বলছে এবং আপনার মেয়ে সেই সিমটা ব্যবহার করছে, সিমটা তো আপনার কন্ট্রোলে। ওই সিমটা দিয়ে আপনার মেয়ে যে কাজটা করছে, আপনার মেয়ে বা আপনাদের পরিবারের অনেকেই আছে সেগুলো জেনে হয়তো এড়িয়ে চলে যান। ফেসবুক অ্যাপ ব্যবহার করার অনুমতি তো সরকার দেয়নি। ওরা তো প্রথমেই সরকারকে ঠকানোর জন্য নিজেদের বয়স 18 দেখাচ্ছে ফেসবুকে, প্রথম দিনই সরকারের সঙ্গে অন্যায় করে ফেলছে এবং তাতে গিয়ে আপনি আমাদের নজরে চলে আসেন। আপনার বয়স 36, আধার কার্ড দিয়ে আপনি জমা নিয়েছেন, আপনার মেয়ে 18 দেখাচ্ছে, 36 বা 37 দেখাচ্ছে কোনোভাবে, কিন্তু ব্যবহার হচ্ছে আইপি অ্যাড্রেস যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট ফোনে। সন্দেহজনক নয়? ওরা বুঝতে পারবে না। ওদের মতো হাজার হাজার লাখ লাখ নিয়ে আমাদের র্যাডারে, যখন যাকে প্রয়োজন আমরা তাকে জাল থেকে টুক করে তুলি, দেখি ও কি কি দেখেছে, কি কি ঘটনা। ওর জন্য আমাদেরকে উদ্ধার করতে কিছু সময় লাগে। স্মার্টফোনে কোনো রিয়াকশন দিতে পারবে না। যেদিন তুমি একটা স্মার্ট রিয়াকশন দেবে, অর্থাৎ লাইক বা লাভ বা অ্যাভারেজ বা স্যাড, কোনো রিয়াকশন দেওয়া যাবে না। স্মার্টফোনটা হচ্ছে রাস্তার মতো, তুমি যাবে, ভালো দেখবে খারাপও দেখবে। তুমি জেনে শুনেই 18 বছরের ঘরে ঢুকে গেছো, তোমাকে স্মার্টফোন টেনে নিয়ে যায়নি, তুমি জেনে শুনেই বড়দের দরজা খুলে ঢুকে গেছো, তা তোমার কাছে 18 বছরের লোকেশনের জিনিসপত্রই দেখতে পাচ্ছ। এটা স্মার্টফোনের দোষ না, দোষটা তোমার এবং তোমার কন্ট্রোলিং পাওয়ারের। স্মার্টফোনের কোনো দোষ নেই।
তুমি তো জেনে শুনে 18 বছরের ঘরে ঢুকেছো। তোমাকে পড়তে বলা হয়েছিল হোয়াটসঅ্যাপে, তুমি চলে গেছো ইউটিউবে। ওই অনেকটা স্কুলের রাস্তায় না গিয়ে ডান দিক বাদিক চলে যাওয়া মেয়েদের রাস্তা, একই জিনিস। সুতরাং তোমাদের এটা অবুঝ মনের ভুল। এই ভুল আর করো না। ইমিডিয়েট যারা যারা ফোনে অ্যাপ ডাউনলোড করেছো, বিশেষ করে ফেসবুক ব্যবহার করছো 18 বছর, ভুল তথ্য দিয়ে আনইনস্টল করে দাও। দেখো, রিমার্ক করো না। আর লাস্ট কয়েকটা কথা, আশপাশে যে এলাকা হচ্ছে অত্যাধিক ট্রাফিকিং কোন এরিয়া, তোমরা খুব সাবধানে থাকবে, বান্ধবীদের রক্ষা করবে। দুটো ছোট্ট ভাষায় আমি বলতে যাবো, আপনি একটু